দর্শক শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রাজনৈতিক স্থিতিশীলতা ও তফসিল। রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। এই যে বেগম জিয়া 23 নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হলেন এবং তিনি এভার কেয়ারে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই এখন পর্যন্ত তিনি সেখানে আছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর আপনি হয়তো রাখছেন বা আমরা সবাই জানি এখন পর্যন্ত। তার এই অসুস্থতাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরে 13 দিন ধরেই একটি আলোচনা আবারও এসেছে। রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী অনেকটা হয়ে গিয়েছিল, তার অসুস্থতার পরেই নির্বাচন নিয়ে আবার নতুন করে শঙ্কার কথা কিন্তু আসছে। এই শঙ্কাটা আসছে কেন? জি, নির্বাচন নিয়ে শঙ্কাটা আসলে কিন্তু শুরুর থেকে ছিল। আপনি যদি দেখেন যে ধরেন এখানে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভিন্ন অবস্থান ব্যক্ত করেছে। এর মধ্যে শুধুমাত্র বিএনপি শুরুর দিক থেকে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তো কিন্তু গণঅভ্যুত্থানের পরে মূলত দাবি ছিল আপনার সংস্কার, বিচার, নির্বাচন। তো সেই জিনিসগুলো যুগবদ্ধভাবে করা যেতে পারে সে ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত ছিল। কিন্তু তারপরে দেখা গেল যে এখানে জাতীয় স্বার্থের রাজনীতিটা পিছনে পড়ে যাচ্ছে। বিভিন্ন দল তাদের দলীয় স্বার্থগুলোকে বাস্তবায়ন করার জন্য কে কতটা এগিয়ে থাকতে পারে, তার দলকে কতটা ফ্যাসিলিটেট করতে পারে, এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার সুযোগ নিয়ে সেটার একটা প্রতিযোগিতা শুরু হতে আমরা দেখলাম। তো মূলত এটার প্রতিযোগিতার কারণেই নির্বাচন নিয়ে শঙ্কার আলাপগুলো কিন্তু শুরু হয়েছে। তো সেখানে পার্টিকুলারলি জামাত যখন প্রথমে বলল যে আপনার নিম্নকক্ষে তারা পিআর চায়, যেটা আসলে কোনো আলোচনার মধ্যেই ছিল না, যেটা কোনো দাবির মধ্যে ছিল না, ইভেন যেটা আপনার সংস্কার কমিশনের এজেন্ডার মধ্যেও ছিল না। তো এটা হঠাৎ করে চাওয়ার মধ্য দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা, তারপরে সেটা নিয়ে তারা আন্দোলন করতে গেল, কিন্তু সেই আন্দোলনে দেখা গেল না যে খুব মানুষের খুব বেশি আগ্রহ আছে। তারপরে তারা বলল আচ্ছা জুলাই সনদের আইনি ভিত্তি না হলে তারা সাইন করবে না, কিন্তু তারপর দেখা গেল সবার আগে যায় তারা সাইন করতে বসে গেছে। তো ফলে নির্বাচনকে তারপরে নানা রকম শর্তর জালে বন্দি করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু দীর্ঘ 17 বছর ভোটাধিকার বঞ্চিত থাকার ফলে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া দেশকে উত্তরণ ঘটাবেন বা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করবেন, তার প্রাইমারি স্টেপ নির্বাচন। ফলে সরকার নির্বাচন দেওয়া ছাড়া আর কি দিবে, এটা আমি শুরু থেকে বলতেছিলাম। যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তাদেরকে আমি একদম শুরু থেকে বলছিলাম নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, কারণ এই সরকার নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো কিছু দেওয়ার সুযোগ নেই। আপনার একটা পাওয়ার ট্রান্সফার তো লাগবে, ট্রানজিশনাল পিরিয়ড আপনি একদিন তো শেষ হবে। হ্যাঁ, এখন কথা থাকে যে তাহলে নির্বাচনটা আপনি কবে করবেন এখানে আপনি আলোচনায় বললেন যে এখানে নাহিদ ইসলাম যে কথাটা বললো যে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি শেষ হওয়ার পরে তফসিল দেওয়া ভালো। এটা মতামত হিসাবে খুব সুন্দর, কিন্তু এই রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির ব্যাপারটা এক এক রাজনৈতিক দলগুলোর কাছে এক এক রকম। এক দল, প্রায় প্রত্যেক দলই মনে করে বা মনে করবে তার ক্ষমতায় আসা নিশ্চিত হবে এমন অবস্থা যখন তৈরি করা যাবে তখন তার প্রস্তুতি শেষ হবে। ততদিন বন্ধু কি আপনি অপেক্ষা করবেন? না। তার মানে এখানে দলীয় স্বার্থের বাইরে আমাদের একটা জাতীয় স্বার্থের জায়গায় ফিক্সড হইতে হবে, আসতে হবে। সেই জাতীয় স্বার্থের জায়গায় আসতে গেলে পরে দলগুলোর কারো আপনার ধরেন যে অপ্রস্তুত অবস্থায় নির্বাচনে যাইতে হইতে পারে, যে হ্যাঁ আরো পরে গেলে হয়তো আমার জন্য ভালো হইতো, কিন্তু কিছু করার নাই, যেহেতু জাতীয় স্বার্থ ডিমান্ড করতেছে আমরা গেলাম। তো এই জন্য আপনার রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির চেয়ে বড় কথা হলো, আমার মনে হয় নাহিদ ইসলাম যেটা মিন করেছেন যে রাজনৈতিক দলগুলোর এই যে সমঝোতা, এই যে একটা ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে, এই জায়গাটায় রাখা। হ্যাঁ, বিএনপি একটা প্রচন্ড রকম সংকটপূর্ণ অবস্থায় আছে, কিন্তু এই সংকটপূর্ণ অবস্থায়ও তারা কিন্তু একদিকে বেগম জিয়ার চিকিৎসার আয়োজন চলতেছে, যেটা হ্যাঁ সেদিকে যাচ্ছে, ওনার শারীরিক অবস্থায় উন্নতি করা সাপেক্ষে বিদেশে নেওয়া হবে, ওনাকে লন্ডনে নেওয়া হবে, সেখানে তারেক রহমান আছেন। এবং তারেক রহমানকে কেন্দ্র করে যে ধরনের রাজনীতি, মানে ফেরাকে কেন্দ্র করে যে ধরনের বয়ান সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম, এগুলো যে বেশিরভাগই আপনার কি বলবো যে রাজনৈতিক রেটরিক ছিল এবং একটা মানে আমি কি বলবো যে অসৌজন্যমূলক আক্রমণ ছিল, সেটার একটা অবসান আমরা দেখলাম যে এই ঘোষণার মধ্যে দিয়ে যে উনি চিকিৎসার জন্য যাচ্ছেন। তাহলে বাকি থাকে রাজনৈতিক প্রক্রিয়া। বিএনপি তার সেম টাইম রাজনৈতিক প্রক্রিয়া ভেরি অ্যাক্টিভলি আছে। গতকালও তারা তাদের যে আপনার যেই আসনগুলোতে আপনার ইয়া ছিল, ঝুলন্ত ছিল বা অনির্ধারিত ছিল, সেগুলোতে প্রার্থী চূড়ান্ত করেছেন এবং শরিকদের জন্য বাকি আসনগুলো 27টি আসনের মতো রেখে দিয়েছেন। তো নির্বাচনের ব্যাপারে বিএনপির কার্যক্রম আপনার এবং অসুস্থতা, আজকেও রুহুল কবির রিজভী বলেছেন তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। তো এই দুইটাকে কিন্তু মুখোমুখি না, দুইটাকে তারা প্যারালালি চালাচ্ছে, আমরা বিএনপির দিক থেকে দেখতেছি। ফলে সেদিক থেকে আসলে দেশ নির্বাচনমুখী। এখন কোনো দল তারা যদি মনে করে যে নির্বাচনকে কোনোভাবে বাইপাস করে অন্য কোনো কিছু করা যাবে এখানে,
সেটা আপনার তারা রাজনৈতিক দল হিসেবে ক্ষতিগ্রস্ত যেরকম হবে, দেশও ক্ষতিগ্রস্ত হবে। জি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম নির্বাচনটা আপনার করার জন্য ভোটাধিকার নিশ্চিত করা নির্বাচন। দেখেন আপনি বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, আপনার লক্ষ্য কিন্তু এই নির্বাচনে অন্তত এটা হওয়া উচিত না যে ভোটটা আমার মার্কায় আমার দলে ফেলতে হবে। নো, আপনি বিএনপি করেন বা এনসিপি জামাত যাই করেন, ভোটাধিকার নিশ্চিত করার রাজনীতিটা আপনি করেন। এইটাই হলো গণতন্ত্রে ফেরার রাজনীতি। আপনার বিরুদ্ধে ভোট দেখ, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তার ভোট নিশ্চিত করার রাজনীতিটা যদি করতে পারেন, জনগণ আপনাকে গণতন্ত্রের সৈনিক হিসেবে কোনো না কোনো সময় বরণ করে নেবে। জি, তাহসিন রিয়াজ, বিএনপি তো এরই মধ্যে 272টি আসলে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, মনোনয়ন দিয়েছে। জামায়াত তো অনেক আগেই 299টি আসলে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, অন্যান্য দলগুলোও কিন্তু দিয়েছে। একমাত্র শুধু এনসিপি এখন পর্যন্ত কাউকেই প্রাথমিকভাবে মনোনয়ন দেয়নি, খুব শীঘ্রই সেটি দেওয়া হবে এমনটি কিন্তু বলা হচ্ছে। তার মানে কি আপনাদেরই শুধুমাত্র প্রস্তুতির ঘাটতি আছে কিনা? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে সহ আলোচক যিনি আছেন, আমার প্রচণ্ড শ্রদ্ধার। আপনার এই প্রশ্নের রেসপন্সটা দিব আমি। অবভিয়াসলি আমি জাস্ট রনি ভাই থেকে একটা কথা নেই, সেটা হচ্ছে যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ আসলে দরকার। মানে এটা যতটা না মার্কার নির্বাচন, যেহেতু 16 বছর পর আমাদের দরজায় হচ্ছে ভোট এসেছে, কাজেই এখানে মানুষকে ওই কনফিডেন্সটা দেওয়া, ওই স্পৃহাটা দেওয়া, এটাও আসলে আমাদের একটা বড় রাজনীতির একটা অংশ। এবং এটা আমার কাছে মনে হয়েছে যে এটা সকল দলের অ্যাঙ্গেল থেকে একটা এই হলিস্টিক অ্যাপ্রোচ, হলিস্টিক একটা মেসেজ টু এভরিওয়ান, টু এভরি ভোটার্স, এই মেসেজটা যাওয়া দরকার। এটা আসলে বড় রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি যদি সকল দলকে দুটা ভাগে বিভক্ত করেন, মানে সকল পক্ষকে যদি দুটা ভাগে বিভক্ত করেন, একটা হচ্ছে ফ্যাসিবাদ পক্ষ আর একটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী পক্ষ। কাজে ফ্যাসিবাদ বিরোধী পক্ষের রাজনীতিটা এখন এই জায়গাটাতে। আমি জাস্ট নাহিদ ভাইয়ের যে রেসপন্সটা আজকে এসছে, কিছুক্ষণ আগেই মিডিয়াতে এটা এসছে যে তিনি প্রস্তুতির কথা বলেছেন। দেখেন, আমরা খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্টামের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাকে শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে আপনি যদি শুধুমাত্র একটা দলের নেত্রী হিসেবে দেখেন, আমরা সেভাবে করে এখন দেখি না। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন বেগম খালেদা জিয়া হচ্ছেন একটা অভিভাবকত্বের জায়গায় তিনি এখন আছেন, সেই জায়গাটা তিনি নিয়েছেন। এবং এটা আপনি পলিটিক্যাল পার্টিগুলোর হচ্ছে মুভগুলো দেখলো। জামাত ইসলামী যেখানে সারাদিন বিএনপির বিরোধিতা করে, জামাত ইসলামীর সবগুলো অফিসে গত পরশুদিন হচ্ছে তারা দোয়া করেছে। আমরা আমাদের মতন করে তার জন্য বিশেষ দোয়ার কর্মসূচি আমরা আমাদের মতন করে পালন করেছি। এখন এই প্যারালাল দুইটা জায়গাকে যদি আপনি সামনে রাখেন, একটা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা এবং দলের একদম চিফ কমান্ড হিসেবে এখন তারেক রহমানের এই সার্বিক কার্যক্রমে ইনভলভমেন্ট, এটা আসলে মানে তিনি তো খুবই ইনভলভ, ইনফ্যাক্ট তার পুরো পরিবার সহ ইনভলভ। তারপরও তিনি যে মন্তব্যটা করেছেন, এই মন্তব্যটা আমার কাছে মনে হচ্ছে আংশিক এসেছে। আমি আসার আগে এই মন্তব্যটা পড়ছিলাম, আমি জাস্ট আরেকটা অংশ বলি, আরেকটা অংশ বললে ইট উড বি ক্ল্যারিফাইড। তিনি দেখেন সাথে সাথে এই কথাটা বলেছেন যে কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না, কোটেড। এটা তার মুখের কথা, কিন্তু এই কথার সাথেই পরিবর্তন হবে না। আমাদের বরাবর বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী। এটা একটা প্রোপাগান্ডা ছিল আমাদের এগেইনস্টে, আমরা বোধহয় নির্বাচন চাই না, আমরা বোধহয় নির্বাচন নিয়ে ভয় পাচ্ছি টাইপ কিছু কথাবার্তা ছিল। তিনি এটা বলেছেন যে আমাদেরকে বরাবর বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী, কিন্তু আমরা নির্বাচন চাই, আমাদেরকে ওদিকেই যেতে হবে, তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ। রনি ভাই যে কথাটা বলছেন এক্স্যাক্টলি এই কথাটাই আমি জানি না যে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমরা ঐক্যবদ্ধই আছি, কিন্তু আমরা আপনি জানেন যে এখন পর্যন্ত বেশ কিছু জায়গায় আমাদের কিছু আনসেটেলমেন্ট আছে। একটা ভালো পয়েন্ট আপনাকে বলে দিই, তিনি কিন্তু তফসিল কনসিডারিং এর কথা বলেছেন। ডেটের ব্যাপারে খুব স্ট্রং ওপিনিয়নটা দেখেন, তিনি বলেছেন ডেট পেছানো যাবে না। এখন তফসিলের সাথে নির্বাচনের ডেট পেছানোর আছে একটা সম্পর্ক, সেটা তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে আমরা ডে কাউন্ট শুরু করে দিই, কিন্তু তফসিলের পরে কতটুকু ডেট রাখবো এটা নির্বাচন কমিশন কিন্তু স্বাধীন সেই জায়গাটা আছে, সে কিন্তু নির্ধারণ করতে পারে। আপনাকে ডেভেলপমেন্টগুলো বলি, দেখেন নির্বাচন কমিশন ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছ থেকে তিনি কিন্তু যেটা একটা অফিসিয়াল ফরম্যাট তিনি সময় চেয়েছেন এবং তারা খুব দ্রুতই, সোফার আমি যদি ভুল না করি 10 তারিখ একটা সময় নেওয়া হয়েছে এবং এটা একটা কিন্তু কার্ডিসি মিটিং, এটা আমরা সবাই জানি। তিনি রাষ্ট্রপতির কাছে যাবেন, তার কাছ থেকে একটা অ্যাপ্রুভাল না, তার কাছ থেকে একটা পজিটিভ অ্যাপ্রোচ আসবে এবং আমরা তারপরে হয়তো দেখবো যে তফসিল ঘোষণা হয়ে গিয়েছে। কাজেই দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের, আপনি যদি বাংলাদেশের সমাজের দিকে এখন তাকান, বাংলাদেশের রাজনীতির যে সারফেস, এই সারফেসের দিকে যদি তাকান, আমি কোথাও দেখি না যে এমন কোনো নিয়ামক আছে যেই নিয়ামকটা হচ্ছে আমাদের আগত যে ভোট, এই ভোটকে হচ্ছে পেছাতে পারে বা প্রশ্নবিদ্ধ করতে পারে বা ভোটকে আসলে বানচাল করতে পারে, এরকম কোনো নিয়ামক নাই। একটা আমাদের ন্যাশনাল ক্রাইসিস আছে, এই মানে ইট শুড বি মেনশনড, আমরা বারবার বলেছি একটা ন্যাশনাল ক্রাইসিস আছে। সেই ন্যাশনাল ক্রাইসিসটা হচ্ছে বেগম খালেদা জিয়া। আমি জানি আপনার এই শোতে বসে কেউ এসে বলছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। দেখেন এখানে মা এবং মাসির মধ্যে তো গল্পটা হবে, অনেকে এসে বলে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, সে তো আমার পরিবারের অংশ না, কাজেই সে খালেদা জিয়ার পেইন বুঝবে না, তার খালেদা জিয়ার পেইন বুঝারও দরকার নেই। উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা তার সংগ্রামটাকে দেখছি,
আমরা দেখছি কিভাবে করে বাংলাদেশ আজকে এখান পর্যন্ত আসছে। জিয়া পরিবারের সংগ্রামটা কেমন ছিল এখানে, আজকের যে স্বাধীন যে বাংলাদেশ 5 আগস্টের পর আমরা যে ভোটের কথা বলতে পারতেছি, এখানে বেগম খালেদা জিয়ার অবদান কি ছিল। কাজে দেখেন এখানে আমাদের ইমোশন আছে, অ্যান্ড দিস ইমোশন এটা একটা ট্রু ইমোশন কিন্তু আমাদের জন্য। কাজেই আমরা অনেক কিছুকে মাথায় রেখে আমাদের মতন করে কমেন্ট করছি, বাট ওই যে যেটা হয় যে আমরা একটা অংশ ধরে কথা বলি, তো এই জন্য এটা হয়তো সামহাও কিছু কিছু জায়গায় হয়তো ভিন্ন কোনো মেসেজ হয়। বাট আমরা দেখেন, আমি জাস্ট একটু অ্যাড করে দিই, আরেকটা ব্যাপার বলি। বিগত 2 দিন ধরে কিন্তু আপনি হয়তো জানবেন, বিগত 2 দিন ধরে আমাদের এখানে যতগুলো নমিনেশন ফর্ম বিক্রি হয়েছে, আমরা তার আগে তো অফিসিয়ালি আমরা আমাদের মতন করে, আমি সেই কমিটির একজন সদস্য, আমরা প্রত্যেককে ইন্টারভিউ করেছি। এখন সেই যে শর্ট লিস্টেড হয়েছে লিস্ট, সেই শর্ট লিস্টেড প্রার্থীদের সাথে কিন্তু নাহিদ ইসলাম 1-to-1 ইন্টারভিউ করছেন। আজকেও সারাদিন চলেছে, এটা গতকালকেও সারাদিন চলেছে। যারা রেস্ট থাকবে আগামীকালকেও তাদেরকে নিয়ে ইন্টারভিউ। কারণ আপনি কিভাবে করে আবার বলবেন যে আমি, আমাদের হাসনাতের দিকে তাকান, সার্জিসের দিকে তাকান, হান্নান মাসুদের দিকে তাকান, অসংখ্য কেউ ঢাকায় নাই, দে আর ডুইং দেয়ার জব। কাজে দেখেন আমরা একদম, হ্যাঁ হান্নান মাসুদ আজকে বিয়ে করছে, আজকে অভিনন্দন ভাই দাও তাকে অফিসিয়ালি। তো আমরা সবাই নির্বাচনমুখী। আমরা কি দেখেন, আরেকটা ব্যাপার জাস্ট লাস্ট ওয়ার্ডে বলি, গণতন্ত্রের আলটিমেট ডেস্টিনেশন ইজ ভোট, ইউ ক্যান নট ডিনাই। এটা আলটিমেট ডেস্টিনেশন ভাই। আপনি এর আগে দেখেন, এর আগে আমরা আলোচনা করছি, আমরা সংস্কার নিয়ে অনেক কথা বলছি তো, সংস্কারের কথা বলবো, আমরা বিচারের কথা বলবো, আমরা যদি আরো কোনো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ থাকে দেশের জন্য আমরা সেটা বলবো, কিন্তু আলটিমেট ডেস্টিনেশনের ব্যাপারে কারো কোনোদিন কোনো দ্বিমত ছিল না। আপনি এনসিপির একটা সিঙ্গেল কোট আমাকে দেখাইতে পারবেন না, সিঙ্গেল কোট দেখাইতে পারবেন না যেখানে তারা নির্বাচনের বিরুদ্ধে, মানে এমন কোন অবস্থান যারা নিয়েছে যে অবস্থানটা আসলে ব্যক্ত করে আমরা নির্বাচন চাই না। দেয়ার ইজ নাথিং। জি, আপনার কাছে আবার আসবো রনি ভাই। এই যে ন্যাশনাল ক্রাইসিস বলা হচ্ছে বেগম জিয়ার এই অসুস্থতাকে, এবং এর মধ্যে নতুন করে আবার গত 2 দিন ধরে দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জানি না এর আবিষ্কারক কে, -4 ফর্মুলা। এটা কি -4টা কি? আমারও মানে, আপনি জ্ঞানী মানুষ, আপনার কাছে কোনো কিছু মনে হয়েছে কিনা? দেখেন, বাংলাদেশে এখানে আপনার দুর্ভাগ্য কি জানেন? দুর্ভাগ্য হলো বাংলাদেশে গণ-অভ্যুত্থান এর আগেও হয়েছে, এবং বেগম খালেদা জিয়ার কথা আলাপ এখানে আসলো, আমি আর বিস্তারিত না বলি। উনি মনে হয় একমাত্র নেত্রী যিনি দুইটা গণ-অভ্যুত্থান উইটনেস করছে, একদম উইটনেস করে না, গইরা তুলছে। একদম একদম। আজকে এই 5 তারিখে 90-এর, এটা আমরা জানি, 90-এর ক্রেডিট আওয়ামী লীগ নেওয়ার চেষ্টা করে। নো, আওয়ামী লীগ 86 সালে হাসিনা এর সাথে বৈধতা নির্বাচনে গেছিল, ওই সময় জামাতের সঙ্গে ছিল, কিন্তু অল আউট আন্দোলনের মধ্যে থাকা এবং এর সাথে, এবং আগামীকাল 6 তারিখ স্বৈরাচারের পতন দিবস, সে উপলক্ষে রাজনৈতিক দলগুলো কর্মসূচিও আছে। তাহলে এবং এই আপনার 5 তারিখের এই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম 1 বছর আগেই, সেটা আমার জিজ্ঞেস করবো যে মাস্টার মাইন্ড নিয়ে যখন আলোচনা হইলো, তো আমি বলছিলাম দেখেন মাস্টার মাইন্ড বলতে কি, আমি বলছিলাম যে এই যে গণ অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থানের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন আপনার খালেদা জিয়া, আর ম্যান অফ দ্য ম্যাচ হলেন ছাত্র জনতা। টুর্নামেন্টে অধিনায়ক কিন্তু পুরো টুর্নামেন্ট শেষ করে না, দুইটা খেলা বাকি থাকতে ইনজুরি হয়ে আসে, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হইতে পারে, কিন্তু খেলা শেষ করে আপনার ম্যান অফ দ্য ম্যাচের যারা থাকে তারা ছাত্র জনতা করেছে। কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট খালেদা জিয়া, এটা আমি বলেছি, বলার পরে আমার অনেকেই অনেক কিছু বলছে, কিন্তু এটার প্রুফ আজকে এটা সত্য প্রমাণিত হচ্ছে। ফলে খালেদা জিয়া এই যে জাতীয় ঐক্য এবং সার্বভৌমত্বের যে প্রতীক, সেই জায়গার থেকে তার প্রতি ইমোশনটা, হ্যাঁ এটা শুধু বিএনপির ব্যাপার না, এটা একটা ন্যাশনাল জায়গা, সেই জায়গা থেকে নাহিদের কনসার্ন থাকতেই পারে এবং থাকাটা খুবই স্বাভাবিক। তো এখন এখানে -2 কথাটা কোথার থেকে আসে? কোথাতে আসে হলো -4 এটা আরো জটিল হয়েছে, মানে 2 থেকে 4 হয়েছে, মানে এটা হলো আরো 2 বাড়ছে আর কি। হ্যাঁ, তো এটা কিভাবে বাড়ছে, কোন ধরনের মস্তিষ্ক থেকে বাড়ছে এটা আমি জানি না, কিন্তু এখানে একটা প্রবণতা আছে, সেটা হলো যে ধরেন পলিটিক্সকে বাইপাস করে, যেমন 5 তারিখের পরে কি হইল, বিএনপি চাঁদাবাজের দল, এনসিপি লুটতরাজ আপনার এবং প্রশাসন দখলে ব্যস্ত আছে, হ্যাঁ বিএনপি জামাত হইল যুদ্ধ অপরাধী, ভালোকে এনজিওর লোকজন, নন পলিটিক্যাল লোকজন ভালো বাংলাদেশে তেলে সবচেয়ে না। তো ফলে এই যে রাজনীতি শূন্য হামিদ কারজাই মডেলের দিকে নিয়ে যাওয়া, এটা একটা প্রবণতা আছে, কিন্তু এইটা বাংলাদেশে যে সম্ভব না, তার কারণ হলো গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ঘটনাটা কি ঘটে। ঘটনা হলো ক্ষমতা তো সবসময় টপ টু বটম ফাংশন করে, এটা আমরা দেখছি, কিন্তু গণ অভ্যুত্থানে জিনিসটা জাস্ট উল্টে যায়, বটম টু টপ হয়ে যায়। এই যে নাহিদ ইসলাম নেতা শুধু না, জাতীয় নেতা, এবং জাতীয় ইমোশনের একটা জায়গায় ফাংশন করে, তার রাজনীতির অনেকে অপছন্দ করতে পারে,
হ্যাঁ, সব তার স্টেটমেন্ট সবার পছন্দ তা না, আমরাও সমালোচনা করি, কিন্তু আমাদের একটা আবেগের জায়গা। হ্যাঁ, তো নাহিদ ইসলামের অনেক বক্তব্যের আমি বিরোধিতা করবো, কিন্তু নাহিদ ইসলাম আমার একটা ইমোশনের জায়গা আছে এট দ্য সেম টাইম। কিন্তু আপনি যখন গণঅভ্যুত্থান না হইলে এই ফেস নাহিদ, হাসনাত, এরকম আরও যাদের কথা বলি, ওদের কথা বলি, হ্যাঁ, বা আমাদের কথা বলেন, কোথায় ছিলাম? একটা তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো ঘুরে বেড়াইছি রাস্তায় রাস্তায়। হ্যাঁ, তো ফলে পালায় বেড়াইছি এবং জেলে যেতে পারলে খুশি হইতাম, কারণ গুম এবং ক্রস ফায়ারের ভয় ছিল। এরকম একটা অবস্থা তো পার করে আমরা আসছি। ফলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে ঘটনা, এটা চাক্ষুষ প্রমাণ, এই জন্য ওদের নিজেদের কথা বলার জন্য বলছি না। তো ফলে গণঅভ্যুত্থানে এই যে ক্ষমতা বটমে চলে যায়, মানে জনগণের হাতে চলে যায়, এটাকে যদি আপনি আন্ডারমাইন করেন, হ্যাঁ, আন্ডারমাইন করে যদি আপনি -2, 4, 16, 18 যাই ঘটানোর চেষ্টা করেন, 1 সেকেন্ডের জন্য আপনি সফল হবেন না। কারণ জনগণ পলিটিক্যালি এম্পাওয়ার্ড, তার হাতে ক্ষমতা নাই, হয়তো ক্ষমতা এই করাপ্ট ইস্টাবলিশমেন্ট, বাংলাদেশের 1 নাম্বার শত্রুকে, যেটার জন্য আমরা প্রথম দিন থেকে ফাইট করতেছি তরুণ প্রজন্ম, সেটা কি? সেটা পলিটিক্যাল ফোর্স না, সেটা হলো করাপ্ট ইস্টাবলিশমেন্ট। এখানে নন পলিটিক্যাল এবং তাদের সাথে এক ধরনের প্রক্সি পলিটিক্যাল বিভিন্ন ফোর্স যুক্ত হয়, হ্যাঁ, পর্দার অন্তরালে হয়ে। এই যে আমাদের করাপ্ট ইস্টাবলিশমেন্ট, সেইটাই এই -2, -4, -18, হ্যাঁ, এই ধরনের গল্পগুলো বাজারে ছাড়ে। এবং রাজনৈতিক দলগুলোর সমস্যা আছে। বিএনপি পুতো পবিত্র না, জামাত সহিনা, যতই তারা বলুক, এনসিবির সমস্ত দোষ মুক্ত হয়ে যায় নাই। রাজনৈতিক দলগুলোর সমস্যা আছে, এগুলো সমালোচনা আমরা করব, কিন্তু রাজনীতিহীন সমাধান হলো ডেঞ্জারাস। পলিটিক্যাল প্রবলেমের আপনার পলিটিক্যালি সমাধান করতে হবে। বাংলাদেশের ইতিহাসে 5 তারিখের পরে এই যে ডান বাম নির্বিশেষে রাজনৈতিক দলগুলো একসাথে বসে আলাপ করছে না, সবাই সবার মতো দ্বিমত আছে বেশ কিছু বিষয়ে, তারপর তো একটা জাতীয় ঐক্যের জায়গা আছে। ভারত যখন আপনাকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এখানে প্রপাগান্ডা ছড়ানো হইলো, আপনি তো জাতীয় ঐক্যের প্রমাণ দিলেন। তারপর এই যে জাতীয় স্বার্থের রাজনীতির একটা পাটাতন, এইটা যাতে তৈরি হইতে না পারে, বাংলাদেশ যাতে একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি জায়গায় যেতে না পারে, এখানে যাতে হেলদি পলিটিক্যাল পার্টিস ডেভেলপ হইতে না পারে, তার জন্য এই ধরনের প্রক্রিয়া এখানে চলমান আছে। এবং এই প্রক্রিয়াগুলোতে সবসময় হুইলিং করে যারা হইল নন পলিটিক্যালি ফায়দা লুটতে চায়। পার্টি করবে না, কিন্তু ক্ষমতা লুটবে। তুমি ক্ষমতার ভাগিদার হইতে চাও, পার্টি করো, জনগণের কাছে যাও, নির্বাচন করো, আসো, ক্ষমতা না, ওয়েলকাম। কিন্তু তা না, সে ছলে বলে কৌশলে বা প্রক্সি দলগুলো কতগুলো মাঠে নামাই দিয়া, এই যে যেমন একটা উদাহরণ দিই, এই আগামী নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করছে একটা দল, ও ডামি নির্বাচনে অংশগ্রহণ করছে। ওই দল 24-এর ডামি নির্বাচনে তুই অংশগ্রহণ করলি, তো লজ্জা হইল না? আগামী নির্বাচন, যেটা এত কাঙ্ক্ষিত নির্বাচন, মানে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, সেই নির্বাচনের স্থগিত চায় তুই রিট করছিস। মানে কত বড়, আপনার এটার বিচার হওয়া উচিত আপনাদের। তার মানে কি, এই যে এই ধরনের প্রক্সি, এখন এই সংগঠনগুলো কি রাজনৈতিক সাইনবোর্ড, কিন্তু সে করতেছে কি জনগণকে রাজনৈতিক অধিকার বঞ্চিত করার কাজ করতেছে। বলে এই ধরনের এলিমেন্ট যেগুলো আছে এই যে পলিটিক্সের নামে পলিটিক্সহীন করা, রাজনীতিহীন করে ছলে বলে কৌশলে ক্ষমতাকে আপনার নিজেদের করায়ত্ত করা, এবং নিজের একটা ছোট পার্টি হোক বা লোকবল না হোক, জনগণের প্রতি কোনো কমিটমেন্ট নাই, কিন্তু বারবার জনগণের কথা বলে জনবিরোধী প্রক্রিয়াগুলোকে সহযোগিতা করার জন্য করাপ্ট ইস্টাবলিশমেন্টের সাথে পর্দার অন্তরালে যারা ফাংশন করে, তাদের আবিষ্কার হলো এই ধরনের -2, -4, -8, -24। কিন্তু যারা এই ধরনের মাইনাস করার প্রক্রিয়ার মধ্যে ঢুকছিল, তারা নিজেরা প্রত্যেকেই মাইনাস হয়ে গেছে, মাইনাসের অঙ্ক মিলার আগেই। ফলে এখনো যারা মাইনাসের এই তর্কটা তুলতেছে, আমার মনে হয় যে তারা -2 যেহেতু সফল হয় নাই, এটা -4, এটা আরো জটিল, এটা সফল হবে না। -2 এটা 2 বছর নিয়ে সফল হয় না, 2 দিনের সময়, এটা মানে এটা ভন্ডুল করতে 2 বছর লাগছে, মানে ফখরুদ্দিন মনিকদের। আর -4 যদি এক্সিকিউট করার চেষ্টা করা হয়, এটা 2 বছর না, 2 দিনও লাগবে না, 2 দিনের মধ্যে পরাজিত হবে। তাহসিন জিয়াস, নির্বাচন সামনে যেহেতু হবেই, এবং আমরা অনেকটাই নিশ্চিত যে এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, কিন্তু নির্বাচনকে সামনে রেখে যে জোটের সমীকরণ আছে, আসন সমঝোতার বিষয়গুলো আছে, এনসিপি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। আজকে নাহিদ ইসলাম যেটি বলেছেন যে প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো সমঝোতা বা আলোচনা হয়নি, এবং আপনারা নিজস্ব একটি জোট করার চেষ্টা চলছিল, আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে 2 সপ্তাহ আগে এটি আত্মপ্রকাশ করার কথা ছিল, সেটিও এখন আলোর মুখ দেখেনি। তাহলে আপনারা মানে কোন দিকে যাচ্ছেন? আপনারা নিজে মানে বিএনপির দিকে যাচ্ছেন, জামাতের দিকে যাচ্ছেন, নাকি নিজস্ব একটা জোট তৈরি করছেন, নাকি একাই নির্বাচন করছেন? জি দেখেন, এটা একটা জটিল ডিসকাশন, মানে এটা ইভেনচুয়ালি একটা মানে ডেমোক্রেটিক ডিসকাশন, মানে এটা অস্বাভাবিক কোনো ডিসকাশন না। নির্বাচনের আগের দিন পর্যন্ত চলবে। ইভেন দেখেন, এটা আমি যেমন আপনি প্রশ্ন করতেছেন, আমার কাছে ডেফিনেটলি আপনি খুব অস্বাভাবিক অবস্থায় প্রশ্নটা করতেছেন না, আর আমরাও এটাকে খুবই স্বাভাবিকভাবেই এটাকে আমরা নিচ্ছি। এটা ইভেনচুয়ালি আপনি রাজনীতির হিস্ট্রির দিকে তাকান, তো এটা তো খুব অস্বাভাবিক কিছু না। নাহিদ ইসলাম যে কথাটা বলেছে, এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট। এই কথাটা আমরা
বারংবার আমরা প্রত্যেকটা সময় আমরা বলেছি হোয়াট উই আর ডুইং নাও। দেখেন আমরা একটা নতুন দল হিসাবে আমাদের তো একটা ফাংশন করার মতন একটা সময় স্পেস আমাদের আসলে আমরা অতটা সময় পাইও নাই। তারপর আমরা যতটুকু পেরেছি আমরা জেলা জেলা বিভিন্ন জায়গায় আমরা গিয়ে মানুষের কাছে আমাদের কথাগুলো বলার চেষ্টা করেছি। ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে যে ইন দি মেইন টাইম আমরা একটা নতুন গণঅভ্যুত্থানের রিপ্রেজেন্টেশনের একটা দল হিসাবে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা সবার সাথে বসেছি, সবার সাথে আমরা আলাপ আলোচনা করেছি। তারা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চায়, তারা আগামীর সংসদ কেমন দেখতে চায়, তাদের বাংলাদেশের সমস্যাগুলো নিয়ে কী ধরনের চিন্তাভাবনা আছে, তাদের জোট নিয়ে কী ধরনের চিন্তাভাবনা আছে, তারা কিভাবে করে আগামী সংসদকে ফাংশন করাইতে চায়, আগামী সংসদের হিস কী কী। ইভেনচুয়ালি ফ্যাসিবাদ পক্ষ যে ধরনের ষড়যন্ত্র বহির্বিশ্বের বিভিন্ন শক্তিকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র করছে সেগুলো ট্যাকেল আমরা কিভাবে একত্রে করতে পারি। কাজেই দেখেন এটা মাল্টি ডাইমেনশনাল ডিসকাশন, কিন্তু এটা সিঙ্গেল ফোকাস কোনো ডিসকাশন না। আমরা এই ডিসকাশনগুলো করছি। ইভেনচুয়ালি আমি আপনাকে বলতেই পারি অস্বাভাবিক কিছু না, আমরা হয়তো আজকেও কারোর সাথে ডিসকাশন করতে পারি, কালকেও কারোর সাথে ডিসকাশন করতে পারি। বাট প্যারালালি নাহিদ ইসলাম একটা কথা তো খুব শক্তভাবে সবসময় বলেছেন, আমি যেটা ইতিমধ্যে আপনাকে বলেছি যে আমরা কি আমাদের প্রিপারেশনটা নিচ্ছি না। আমি ধরেন আমি তো যেটা বলেছি যে আমাদের পার্টি তো রেগুলারলি আমাদের যারা মানে ক্যান্ডিডেট যারা মানে যারা প্রত্যাশী তাদের সাথে আমাদের বসা হচ্ছে, কথা হচ্ছে, তাদের মতন করে ডিসকাশন করা হচ্ছে। আমরা মানুষের কাছে যাচ্ছি, হানান মাসুদ বলেন, যেটা এর আগে আমি বলেছি আমাদের যারা প্রার্থীরা আছে তারা মানুষের কাছে গিয়ে তারা অ্যাপিল করতেছে, তারা আমাদের পার্টির জন্য, শাপলাকলির জন্য, তাদের প্রার্থিতার জন্য তারা মানুষের কাছে হাতে পায়ে ধরতেছে, কথা বলতেছে। তা কাজেই দেখেন এটা আমার কাছে মনে হয় যে এই যে গতকালকে কোন একটা শোতে ছিলাম সেখানে টাইটেল করা হয়েছে যে এনসিপির মন বোঝা বড় দায়। তা ব্যাপারটা এত কঠিন না, ব্যাপারটা এত কঠিন না, আর ব্যাপারটা এত মানে আমার কাছে মনে হয় ব্যাপারটা এত জটিলও। ইনফ্যাক্ট হোয়াট আই ক্যান সে সেটা হচ্ছে যে এগুলো খুবই স্বাভাবিক প্রক্রিয়া এবং খুব স্বাভাবিকভাবে এগুলো এগোবে। যদি কোনো ধরনের ডেভেলপমেন্ট থাকে না আমরাই ডিসক্লোজার দিব, এটাও নাহিদ ইসলাম বলেছে যদি কোনো ধরনের ডেভেলপমেন্ট থাকে আমরা এটা একদম ওপেন ডিসকাস করে আমরা ওপেনলি ঘোষণা দিয়ে আমরা সেটা করব। কাজেই আমার কাছে মনে হয় যে টু আর্লি টু কমেন্ট, আমাদের হয়তো আরেকটু সময় লাগতে পারে, আমরা আরেকটু দেখি। তফসিল এখনো ঘোষণা হয় নাই, কাজেই তফসিলের আগদিন পর্যন্ত অনেকগুলো দরজা খোলা আছে, তফসিলের পরেও অনেক দরজা খোলা আছে। কারণ নির্বাচন আমরা যদি ধরে নিই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, ইতিমধ্যে আমরা একটা আভাস পাচ্ছি প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ, তফসিল নিয়েও আমরা একটা আভাস পাচ্ছি, হয়তো সেকেন্ড উইকে আমরা একটা তফসিলের আলোচনায় আমরা ঢুকে যাব। তফসিল হলে একটা নির্বাচনী পরিবেশ তৈরি হয়ে যাবে, এটা আমরা যেমন অনেকে প্রশ্ন করে কিন্তু যে ভাই ভোট কি হবে। তো যদি আমরা খুব কনফিডেন্টলি বলি, আমি গতকালকে আমার পার্সোনাল ফেসবুক স্ট্যাটাস দিয়েছি যে নির্বাচন হবেই। এখন এটা বলার পর অনেকেই পার্সোনালি আমাকে মেসেজ দেয়, ভাই মানে আপনি কেমনে জানলেন নির্বাচন হবে? ভাই আমি তো কোনো অস্বাভাবিক কোনো সিনারিও দেখতেছি না এই রাষ্ট্রে নির্বাচন না হওয়ার মতন, কাজে ধরেই নেওয়া যায় অস্বাভাবিক সিনারি হইলেও সমস্যা কি? হইলেও বা সমস্যা কি? আমরা নির্বাচন করব, ডিজাস্টার তো হইতেই পারে, আমরা নির্বাচন করব, নির্বাচনের সমস্যা কি? তো দেখেন এটা এখানে একটা খুব মানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা ওই প্রশ্নটা করি যে ভাই কোনো তো উৎসব দেখতেছি না কোনো। আরে ভাই আপনি উৎসব দেখেন না কেন? জামাত ইসলামী প্রার্থী যে তারা যে মোটর বাইক শোভাযাত্রা করতেছে, আপনি বিএনপি প্রার্থীদেরকে দেখেন, এই যে দেখেন আজকে বেগম জিয়া ইভেন আপনি সালাউদ্দিন ভাইকে দেখেন, তিনি এখন কোথায় আছেন বলেন আমাকে, প্রশ্ন উত্তর দেন। তারা এলাকায় আছেন, কাজে সবাই তো সব জায়গায় আছেন। নির্বাচনের আমেজ আরো দেখবেন না তা না। আমরা এই নির্বাচনকে আমরা কি চাই দেখেন, আমি খুব স্পষ্টত বলি, আমরা নিজেরা ইভেন্টুয়ালি বসেছি আমরা কিভাবে করে এই নির্বাচনটাকে সর্বোচ্চ আমেজপূর্ণ করতে পারি, যেটা ভাই বলতেছিলেন যে এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচে যাওয়া দরকার। আমাদের শুধুমাত্র অ্যাপ্রোচে না যে আমাদেরকে ভোট দেন, আমরা মানুষকে এটা বলতে চাই আপনি ভোটটা দেন, কমসে কম আপনি আসেন, আপনার মতামত দেন। এই নির্বাচনটা আমাদের গণঅভ্যুত্থানকে সিকিউর করবে। গণঅভ্যুত্থানটা এখন ইনসিকিউর একটা বাংলাদেশকে সিকিউর করবে, এটা বাংলাদেশ জিতবে এই নির্বাচনে। কাজেই আমাদের অ্যাপিলটা খুব সহজ অ্যাপিল যে ভাই ভোট হবে এবং এই ভোটকে আমরা সর্বোচ্চ উৎসবমুখর পরিবেশে করতে চাই, এই ভোটকে আমরা সর্বোচ্চ ক্রেডিবল করতে চাই, এই ভোটকে আমরা সর্বোচ্চ পার্টিসিপেটরি করতে চাই। এই ভোটে সর্বোচ্চ দলগুলো তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এই দলে ঝাঁপায় পড়বে, এই প্রস্তুতি আমরা নিচ্ছি। কাজেই আমরা ফিল করি, আমরা মনে করি না যে মানে কোনো ধরনের জোট নিয়ে কোনো ধরনের ক্রাইসিস আছে। আপনি যে নতুন জোটের কথা বলছেন দেখেন, আপনি মানে হাউ ডু ইউ নো যে আলোচনাটা এখনো বন্ধ হয়ে গেছে? ইউ ডু নট নো। না আমি বন্ধ হয়নি, আমি মুখ দেখেনি তাই বলছি, এখন তো দেখলো না, দেখতে হতে পারে কালকে সকালে উঠে নতুন সূর্য তো আপনি দেখতেও পারেন। কাজেই লেটস হোপ ফর দি বেস্ট। জি, আমরা যদি একাও যাই আমাদের বাংলাদেশ জেতানোর প্রক্রিয়ায় আমরা এবার পার্টিসিপেট করব। জি রনি ভাই, যেটি বললেন তাহসিন জিয়ার জন্য একটি টকশোতে এরকম টাইটেল করেছিল যে এনসিপির মন বোঝা বড় দায়, আসলে কি সত্যি? না, সবচেয়ে উল্টাটা করছে। সবচেয়ে সহজ হলো এনসিপি কে বোঝা, কারণ এনসিপি আপনারা যে নতুন পার্টি, তারা ইমোশন দিয়া বেশিরভাগই চলে এবং তারা ইমোশনালি মানুষ সবসময় সত্য কথা বলে। হ্যাঁ, খুব বেশি টেকনিক্যাল কথাবার্তা বলে না, মানে মনে একটা মুখে আর একটা বলতেছে, এটা এনসিপির ক্ষেত্রে অনেক কম। হ্যাঁ, এনসিপি জামাতের জোটে যাইতো, জামাতের জোটে যাওয়ার সম্ভাবনা প্রবল ছিল, কিন্তু জামাত এখানে যেটা করছে তাদের প্রাইমারি আপনার ধরেন ফ্রেন্ডশিপ, আপনার সাথে আমি ধরেন ফ্রেন্ডশিপ যদি করি
তো আমি কোন বেসিসে করব? প্রথম কথা হলো আপনি আমার সাথে কমিটমেন্টগুলো কিভাবে রক্ষা করেন সেটার আলোকেই তো আপনাকে আমি বন্ধুত্বের মর্যাদা কতখানি দিব সেটা আমি ঠিক করব। তো প্রাইমারি পরীক্ষায় জামাত ফেল করছে যদি বলি, ধরেন জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে সাইন করব না, এই ব্যাপারে এনসিপির সাথে তাদের বৈঠক হয়েছে আনঅফিসিয়ালি। এইটা যদি উত্তর এইখানে যদি জামাত কোঅপারেট করতো বা এখানে যদি তাদের একটা ঐক্যবদ্ধ অবস্থান থাকতো, জাস্ট একদিনের মধ্যেই ওয়াক্ত বদল দিয়ে জজবা বদল, তাহলে নেক্সট আলাপটা মানে জোটের যে নেক্সট আলাপটা সেটাতে যাওয়ার আগে আমি মনে করি এনসিপি এখানে একটা ওয়াইজ কাজ করছে। জামাতের সাথে জোটে যাওয়ার আগেই একটা ওয়ার্কিং রিলেশন করার জন্য তারা আগেই একটা জায়গায় আসতে পারে কিনা, কমিটমেন্ট জামাত ঠিক রাখে কিনা এটার পরীক্ষাও হইতে পারে, বা এটা ন্যাচারালি তাদের জন্য আমি মনে করি যে সৌভাগ্যের বিষয় হয়ে গেছে যে প্রথম অ্যাসাইনমেন্টই জামাত পিস্টান দিচ্ছে। জামাত হলো একটা প্রো এস্টাবলিশমেন্ট পার্টি, তারা কোনো কিছুই হারাইতে চায় না। হ্যাঁ, কোনো অর্জনই তার যেন বাদ না যায়, গাছের ফলটাও থাকে যেন, গোড়াটাও যেন থাকে, তলারটাও যেন থাকে, উপরেরটাও যেন থাকে। ফলে তারা দেখছে যে অসুবিধা নেই, এনসিপির সাথে আমরা বৈঠক চালায় যাচ্ছি, জুলাই সনদে স্বাক্ষর মাইরে আসে, অসুবিধা নেই, পরেরটা পরে। হ্যাঁ, কিন্তু এইভাবে তো হয় না, এইভাবে তো বন্ধু ফ্রেন্ডশিপ হয় না। হ্যাঁ, আপনি মানে এইভাবে তো আপনি হবে না, আপনি তো দুইজনের একই ফুল দিবেন, হ্যাঁ, এটা তো হয় না। তো ফলে এই ওয়ার্কিং রিলেশনের টেস্টে আপনার জামাত যখন আপনার এই ট্যাকটিসটা করলো, করার ফলে এনসিপি আসলে ডিসহার্টেড হয়েছে। আমি আমার ভাই ব্রাদারকে যতখানি কথাবার্তা বলছি। এবার নেক্সট কাম টু দ্য বিএনপির সাথে জোটের ব্যাপারে আলাপ গত ফেব্রুয়ারির পর থেকেই এক ধরনের আলাপ আগানোর চেষ্টা করা হয়েছে। অনেকে আছে ধরেন এনসিপি পন্থী বিএনপি যারা আছে, এই টার্মটাই বললি, হ্যাঁ, তারা চেষ্টা করছে যে অন্তত এখানে একটা সেন্ট্রিস্ট মধ্যপন্থার রাজনীতির বিকাশের স্বার্থে আলটা একটা রাইট উইং ফোর্স বা আলটা ফ্যাসিস্ট কোনো ফোর্সের দিকে না গিয়ে এখানে মধ্যপন্থা ভার্সেস মধ্যপন্থার একটা রাজনীতি হলে পরিবেশটা সুন্দর হবে। অনেকের এরকম ধারণা আছে, সেদিক থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেই উদ্যোগটা আপনার ধরেন এনসিপি বাই দিস টাইম বিএনপির সাথে এমন কতগুলো জায়গায় আপনার ধরেন যে মানে আননেসেসারি আপনার রাইভালিটি শো করছে, যেটা বিএনপির দিক থেকে বিরক্তির কারণ হয়েছে। কিন্তু বিএনপির দিক থেকে আপনি গতকালও আমি দেখতেছিলাম রয়টার্সে যে রিপোর্ট, মানে একটা রিপোর্ট হয়েছে, রয়টার্সের সে সাংবাদিক সে বাংলাদেশে আইসা আমার সাথে যোগাযোগ করছিল আমার কমেন্টের জন্য, আমার সাথে কথাও হয়েছে। তো তার যে রিপোর্টটা, রয়টার্স যে রিপোর্টটা করেছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করা হয়েছে। তো রয়টার্সের সেই প্রতিবেদনটা আপনাকে, সেখানে এনসিপির গুরুত্বপূর্ণ অনেক নেতা কথা বলেছেন, নাহিদ ইসলাম কথা বলেছেন, হাসনাত কথা বলেছেন, হ্যাঁ, তোরা আগারওয়াল, হ্যাঁ, রয়টার্সের। তো সেখানে মির্জা ফখরুল ইসলাম যে কমেন্টটা করেছেন যে তরুণদের আসলেই বাংলাদেশের রাজনীতির দায়িত্বটা নিতে হবে, দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তাদেরকে এগিয়ে আসতে হবে। এখন সেই এগিয়ে আসার ক্ষেত্রে আমি মনে করি এখানে আগামী নির্বাচন যেটা, এটা বাংলাদেশকে জেতানো নির্বাচন। সেখানে যারা দলীয় স্বার্থ প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, অন্য দলগুলোর যারা বাংলাদেশপন্থী, সবাই ওই দলগুলো মিলে তাদেরকে হারানো উচিত, তাদেরকে ঠেকানো উচিত। হ্যাঁ, কারণ এটা যদি ঠেকাইতে গেলে তখন তো আরাও বলবে যে আরে আমরা তো একা পারবো না, তখন তারাও এসে জয়েন করবে যে না আসেন বাংলাদেশকে জেতানোর রাজনীতিটা করি। তো সেদিক থেকে এনসিপির সাথে কারো জোট, মানে বিএনপি বা জামাত, কারো জোটটা হবে আনহেলদি। কিন্তু দুই দিক থেকে, দুইটা যেহেতু আপনার পুরানা দল এবং দুই দলের প্রভূত সমস্যা আছে এবং দুই দলের প্রতি জনগণের বিশ্বাসের একটা ঘাটতি আছে, যে কারণে গণঅভ্যুত্থানটা একটা নির্দলীয় বা সর্বদলীয় ব্যানারে হইতে হয়েছে। তো সেদিক থেকে আমি মনে করি জামাতের দিক থেকে এবং বিএনপি দুই দিক থেকে বাংলাদেশের রাজনীতি বিকাশের স্বার্থে, ফ্যাসিবাদী কাঠামোর এক ধরনের আপনার এই ভ্যাকুয়াম পূরণ করার স্বার্থে এনসিপির প্রতি একটা কলিগ সুলভ দৃষ্টিভঙ্গি দেখে। এটা আমি কিন্তু আসন সমঝোতার কথা বলছি না, লিয়াজুর কথা বলছি না, গোপন আতাতের কথা বলছি না, প্রকাশ্য কলিগ সুলভ সম্পর্কের দিক থেকে এনসিপি এবং বিএনপি দুই পার্টির দিক থেকে, হ্যাঁ জামাত এবং বিএনপি দুই পার্টির দিক থেকে এনসিপির জন্য একটা স্পেস, যে স্পেসে সে তার নিজেকে সাংগঠনিকভাবে বিকাশের সুযোগ পায়, সেটা তৈরি করে দেওয়া তাদের দায়িত্ব। এটা জাতীয় স্বার্থের জন্য দায়িত্ব। তারপরে এনসিপি যদি সেই রাজনীতি করতে ফেল করে, সব মিললে আমরা ধরবো, অসুবিধা নেই। কিন্তু প্রাইমারিলি আপনাদের দায়িত্ব বড় দুই দল, দুই দিক থেকে এনসিপিকে নিজেদের দিকে নেওয়া না, বিশেষ করে আমাদের জামাতের সাথে জোটের দিকে নেওয়া না, বিএনপির সাথে জোটের দিকে নেওয়া না, দুই দল থেকে এই স্পেসটা তৈরি করা এনসিপির জন্য, এটা হবে জাতীয় স্বার্থের রাজনীতি। তাহসিন জিয়াস, এনসিপি পন্থী বিএনপি, এনসিপি পন্থী জামাত, এরকম কোনো ঘটনা আছে নাকি এনসিপির মধ্যে? না, দেখেন এই ঘটনাটা আমরা এইভাবে করে আসলে দেখি না, মানে এই বর্গটা এরকম না। বাট
ওপিনিয়ন তো থাকাটা অস্বাভাবিক কিছু না। মানে ধরেন আমি আপনাকে এখন একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার কি মনে হয় এনসিপির বিএনপির সাথে যাওয়া দরকার না জামাতের সাথে যাওয়া দরকার না? আপনি যদি বলেন বিএনপির সাথে যাওয়া দরকার, তাহলে কি আপনি এনসিপি পন্থী সাংবাদিক? ব্যাপারটা এরকম না। বাট হ্যাঁ, ইটস ওকে, এটা ভাইয়ের একটা নিজস্ব একটা চিন্তা, সেটা থাকবেই, অস্বাভাবিক কিছু না। এটাকে আমি ইভেনচুয়ালি খুব ন্যাচারালি দেখি। কাজেই দেখেন এখানে ডিফারেন্ট ওপিনিয়ন আছে। যেমন আমাদের এখানে এই ওপিনিয়নটা অনেক বেশি পপুলার যে কারোর সাথে যাব না, আমরা কারোর সাথে যাব না, এই ওপিনিয়ন ভেরি পপুলার। অ্যান্ড এটাও অনেক পপুলার ওপিনিয়ন যে আমরা বিএনপির সাথেও যাব না, আমরা জামাতের সাথেও যাব না, আমরা একটা ডিফারেন্ট ক্লাস্টার নিয়ে আমরা পলিটিক্স করব, ইয়াং জেনারেশনের যে বর্গটা, এই বর্গটাকে ধারণ করে আমরা পলিটিক্স করবো। এই ওপিনিয়নটা খুব পপুলার। কাজেই দেখেন এখন এগুলোকে আলাদা করার সুযোগ খুবই ডিফিকাল্ট। এবং এমনও ওপিনিয়ন আছে, মানে আমি আপনাকে খুব মানে যদি এইভাবে করে বলি, এমনও ওপিনিয়ন আছে যারা হয়তো প্রথম দিকে বলছে যে না আমাদের তো বিএনপিকে কনসিডার করা উচিত যদি আমরা জোটের রাজনীতি, দেখেন এখানে একটা ইফ আছে, যদি আমাদেরকে জোটেই যেতে হয় তাহলে আমরা বিএনপিকে কনসিডার করি। তারপর সেই ভদ্রলোকে আবার হয়তো ফিল্ড অ্যানালাইসিস করে লম্বা সময় দেখে বুঝে তার কাছে আবার মনে হচ্ছে না যে আমাদের সাথে এখন তারা কোন বর্গে ফেলাবেন, আপনি কোন ঘরে আপনি তাকে তুলে দিবেন। কাজেই তাকে কোনো ঘরে তোলার সুযোগ নেই। এনসিপিকে আমরা এইভাবে করেই ফিল করি যে এনসিপিকে এখন যারা এনসিপির আমাদের সেন্ট্রাল বডিতে আছে তারা প্রত্যেকেই এনসিপিকে ধারণ করে। স্পেশালি এনসিপি যে ধরনের রাজনীতিটা করতে চায়, একেবারে ইয়াং জেনারেশনের যে রাজনীতিটা করতে চায়, এই রাজনীতিকেই হচ্ছে তারা প্রমোট করে সব জায়গায় এবং এটাকেই ধারণ করে। আর দেখেন নতুন দল হিসাবে, এটা আমি আপনাকে আরেকটা অ্যাঙ্গেল থেকে আমি বলি, নতুন দল হিসাবে খুবই স্বাভাবিকভাবে আমাদের এখানে ডিফারেন্ট টাইপের লোকজন কিন্তু আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। বিভিন্ন, যেমন অনেকেই আছে যারা জামাতের রাজনীতি করবে না এই সিদ্ধান্ত নিছে, তাদের কাছে মনে হয়েছে জামাতের রাজনীতিতে কোনো সফলতা আসবে না। তাদের কাছে মনে হয়েছে জামাত আসলে যে রাজনীতিটা করে এটা একটা নির্দিষ্ট গ্রুপের জন্য রাজনীতি, নির্দিষ্ট একটা গোষ্ঠীর রাজনীতি, এটা বাংলাদেশপন্থী রাজনীতি। বাংলাদেশপন্থী বললে আসলে অন্যরকম সাউন্ড করে, এটা বাংলাদেশের জন্য রাজনীতিটা না। তারা মনে করে একটা ছোট পরিসর নিয়ে জামাতের রাজনীতি, তাদের কাছে মনে হচ্ছে না ভাই আমি ছোট রাজনীতিটা করবো না, আমি বড় রাজনীতি করবো। তারা এনসিপিতে এসে যুক্ত হয়েছে। আবার বিএনপির লোকজন কি আমাদের সাথে যুক্ত হয় নাই? হয়েছে। কাজেই দেখেন নতুন দল হিসাবে অনেক কিছু হয়তো একটু মানে কিছু কিছু জায়গায় তো ক্লারিফিকেশন একটু কমই থাকবে। আমরা সেটার জন্য ইনফ্যাক্ট কাজ করছি যে কতটা পলিশড একটা জায়গা আমরা। সময় আমাদের একেবারে শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।